জনা কয়েক ক্রুদ্ধ অতি উৎসাহী তরুণ কবিকে অপমানিত পদদলিত করতে উদ্যত। কবি বিস্ময়ে একটু ভয়ে শুধালেন, কেন এই ক্রোধ? কি আমার অপরাধ? ওরা কেউ উত্তর দিল না। ওদের সবারই বোধ কাটা, বিবেক ছাঁটা। আবছা আঁধারে কি আলোয় কানে আসে ওদের পায়ের অসীম স্পর্ধায় দাপুটে আওয়াজ। ওদের চোখে ঈর্ষার আগুন, মুখে সময়োচিত স্লোগান, সংক্ষুব্ধ রঙিন মুখোশ। ওরা হৃদয় আর বিবেক বর্গা দিয়ে মাঠে নেমেছে। আজ কেউ ওদের ঘরে ফেরাতে পারবে না। ধূসরের রাস্তা নীরবে হেঁটে গেছে দিঘির পাড় দিয়ে। সেখানে শুয়ে বসে ঝলমলে ভাবনা দেয়াল ক্রমীণ পথ হারায়। উর্বর মাঠে অতি অকস্মাৎ গজিয়ে ওঠে শব্দ চাষির বদ্ধভূমি। অন্তত আরো 24 নওজোয়ান ছুরি হাতে প্রস্তুত। ওদের ঘিরে হাজারো মানুষ, অথর্ব তবে সোৎসাহী আগুয়ান। কেউ এসেছে বহু দূরের আগাছার ক্ষেত চাষে ইস্তফা দিয়ে। কেউ এসেছে আগ বাড়িয়ে বেকারত্বের দায় মেটাতে। কেউ এসেছে আড্ডা ঘরের দুঃসহ ঝাঁপ ফেলে। কেউ এসেছে ছবি তোলা মুঠোফোনের মেমোরি খালি করে। কেউ এসেছে চোখওয়ালা অন্ধের হাত ধরে ধরে। খোঁড়া মা তাঁর অসুস্থ শিশুটিকেও বাড়িতে রেখে আসেননি। যুবক এনেছে তার সকল নির্লজ্জ যুবতীকে। ওরা ডাকলেই আসে। ওদিকে বুড়োর পাঁজরেও দেখি ভুতুড়ে দম। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে, কিংবা অজানা কোনো বৃহত্তর কল্যাণে। মানুষ মাত্রই খুন করতে ও খুন দেখতে বড় ভালোবাসে। ওরা সবাই মিলে সব চাইতে পুরু গাছটির সাথে বাঁধল কবিকে। যে কাজে দুজনই বেশি, সে কাজে 200 জোড়া হাত এগিয়ে এলো। বরাবরই বৈধ অন্যায় কপটরা একতাবদ্ধ। কবি নীরবে দেখলেন ওরা চিৎকার করছে, দেরি করছো কেন হে? দাঁত উপড়ে ফেলো, এরপর নখ। মাটিতে হাত বিছিয়ে আঙুলগুলো একটু নেচে নিলে মন্দ হয় না, কি বলো? পরের পলক পড়ার আগেই ওরা কবির কনিষ্ঠের উপরই ভাগ কেটে নিল। অনামিকা থিঁতলে দিল। মধ্যমায় 7টি তাজা পিন ফুটিয়ে রাখল। অন্যের আঙুলে পিন ফুটালে দেখতে বেশ লাগে, তাই তর্জনী হাতুড়ি পেটা করলো ইচ্ছে মতো। বৃদ্ধাঙ্গুলি ব্যথায় কুঁকড়ে আছে। সেখানে ওরা ছুরির ফলায় কি সব বিজয় চিহ্ন এঁকে রেখেছে। আজকের এই মহতী আয়োজনে সবাই নেতা। বিপন্ন মানুষকে আহত করার আয়োজনে কোনো কর্মী থাকে না। কবির ঠোঁটে তবু হাসির রেখা। একজন নেতাকে কবি দৃঢ় কণ্ঠে বললেন, আঙুল কাটবে তো কেটেই নাও না। এত রক্ত জমাচ্ছ কেন এমন করে? সবটুকু রক্ত একেবারেই ঝরিয়ে দাও না ভায়া। আর শোনো, আমার হাতই ভয়ঙ্কর। গলা তো নয়, গলার শিকলটা খুলে দাও, একটু নিঃশ্বাস নেব। সহস্র দর্শকের ফুর্তিতে নেতার বিবেক রবাহুত সকলের মনোরঞ্জনের পবিত্র স্বার্থে বধির রইল। সমবেত জনতার মধ্য থেকে একজন ব্যাংকার বললেন একজন বাদামওয়ালাকে, হিসেব করে দেখো তো ভায়া, 10 টাকার সব ঠোঙাতেই একই বাদাম ধরে কিনা। একজন মশলার কারবারি দারচিনি মার্কা বিড়ি ধরিয়ে বললেন,
দেখো দেখি কাণ্ড, কলিযুগে সব শালাই ভণ্ড। একজন ফেসবুক সেলিব্রিটি এই সুযোগে কিছু ফলোয়ার বাড়িয়ে নিলেন এই বলে, এমন বেজন্মা শুয়োরের বাচ্চাও নাকি কবিতা লেখে, মারো শালাকে। ছাপোষা একজন স্থূলবুদ্ধির কেরানি বললেন একজন কৌতূহলী মূর্খকে, বুঝলে ভায়া, এই জন্যেই তো কবিতা লিখি না, নইলে আমিও তো। একজন ভিখিরি কিছু পয়সা খসিয়ে কিনে নেয় শিল্পপতিকে। একজন শয়তান হঠাৎ সন্ত হয়ে ধর্মের বলি ছাড়ে। একজন ঘুষখোর জাতীয় অধঃপতনের চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন ফেসবুক নারীবাদী তার এক অনুসরণকারিণীকে টেক্সট করে বসলেন, বলছিলাম কি, আপনি যদি আজকের রাতটা। একজন নপুংসক 7 সন্তানের পিতাকে বললেন, মাত্র 7, আমি হলে তো। এক মেয়ে আর এক মেয়েকে বলল, জানিস বেটার সব কবিতার নায়িকাই তো আমি, কখনো পাত্তা দিতাম না, তবু আচ্ছা লিপস্টিকটা লেপটে গেছে কিনা একটু দেখবি। একজন নিয়োগকর্তা একজন বেকারকে পরামর্শ দেন, চাকরির জন্য এমন ফ্যা ফ্যা করে না ঘুরে স্বাধীন ব্যবসায় নামতে পারো না। একজন মানুষ আর একজন মানুষকে বলে, বুঝলেন দাদা, আজকাল মানুষগুলি সব অমানুষ হয়ে যাচ্ছে। তবু একজন অকপট, অতএব নিঃসঙ্গ, অসহায়, অনন্দিত মানুষ কোত্থেকে যেন গলা ফাটালো, হায় এ বেচারা তো ভুল বিচারের বলি হচ্ছে গো, করছো কি তোমরা, ভুল বুঝছো, ভুল করছো, থামো, দেরি হয়ে যাওয়ার আগেই থামো। কেউ শুনল না, বুঝলো না বোধহয়। কপটের সমাজে অকপটের ভাষা দুর্বোধ্যই হয়। গোধূলি রক্তে ভাসে, পশ্চিমে চাঁদোয়ার নিমন্ত্রণ, দক্ষিণে মেঘের দল ব্যঙ্গি হাসে। সন্ধি দেখেও ডাকি না শেয়াল মানুষের ভয়ে, শুকনো পাতার মতন ঠুনকো জলরোষ দমকা হাওয়ায় ওড়ে। পরশু শতকের থুত্থুরে বুড়ির চাইতেও পুরনো অসত্যের ডালে ডালে কয়েকশো অচেনা পাখির অবিশ্রান্ত কিচিরমিচির শোনা যায়। কবি তাঁর আঙুলের উপড়ে নেওয়া মুখের সাজানো শাড়ি থেকে চোখ তুলে তাকালেন কৃতঘ্ন আর ভণ্ডদের ঐক্যবদ্ধ ঘন মিছিলে। প্রতারক স্মৃতিতে ভর করে কোনো মতে ভাবলেন, এদের জন্য কলম ধরেছিলাম। দক্ষিণী বর্ণের মায়া থেকে সমাসন্ন রক্তের ডাক কবিকে আলতো ছোঁয়ায় রেখে দিল নিরাপদ শৈশবের কোলে। ছেলেবেলার যত বোকা বোকা বিশ্বাস, এই যেমন মানুষকে ভালোবাসতে হয়, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, আরো কি কি যেন ভেসে উঠল একে একে। ক্লান্ত দিনের শেষে নিরুদ্বিগ্ন, নিঃশঙ্ক, নির্ভার আলো আঁধারিতে তিনি দেখলেন মানবতার অবসানে ঘনায়মান আধার জুড়ে আগুনে পোকার মহোৎসব, যদিও অকেজ খুব আগের মতোই। হালের হাওয়ায় অসত্যের পাল নৌকো ছুটায়, সমুদ্র যেদিকে খেলে হোক তা ভুল হিসেবের মাসুল, তবুও ছোটে আর ছোটায়। সবচাইতে সাহসী নাবিকটিও আজ ঠিক পথে জাহাজ ঘোরায় না। কবি কাঁদতে গিয়েও জল নামালেন না। পুরনো অরণ্যের অবারিত প্রান্তরের প্রতিটি অনুরত গাছও আজ বিশ্বাসঘাতক,
কবির বিশ্বস্ত, নিবিষ্ট, কৃতজ্ঞ পাঠকটি সবার আগে এগিয়ে এসে সময়ের ঘণ্টায় পরপর 7 বার ঢং ঢং ধ্বনি তুললেন। সাথে সাথে 6 রিপুর গণিতকে 600 কি 6 সহস্র বোবা কালা অন্ধ অথর্ব অথচ দেশোদ্ধারে উৎসাহী তরুণ উঁচিয়ে ধরল ক্ষুদ্র ধারালো অসংখ্য কৃপান, কারো বা উদ্ধত আঙুল ট্রিগারে উদ্যত। কবির কবিতার যত পুরনো পাঠক আজ হন্তারক হয়ে নৃত্যোৎসবে মাতে। বুঝে না বুঝে হিতৈষীর দল সমস্বরে চেঁচিয়ে উঠল, ধরো কবিকে, হত্যা করো, পুড়িয়ে মারো। কেন কেউ জানে না। জনপ্রিয় অন্যায় যে ন্যায়ের চাইতে মোহনীয়, তাই তো বেশি টানে। কবির ঠোঁট দুটো কেঁপে উঠল। তিনি অস্ফুট সংশয়ে উচ্চারণ করলেন, মানবতা বেঁচে থাকুক, মানুষের মনের মুক্তি আসুক। শপথ করে বলছি, অমরত্ব চাই না, কেবল বাঁচতে চাই। একটু বাঁচতে দেবে? কবি সে জনসমুদ্রের দিকে চেয়ে খুঁজলেন অন্তত একটি কৃতজ্ঞ মানুষ, যাকে তার কবিতা সময়ে অসময়ে সঙ্গ দিয়েছে বিশ্বস্ত বন্ধুর মতন। করুণা নয়, একটু সহানুভূতি আর 2-1টি দয়ার্দ্র কথার আশায়। কবি কাউকেই পেলেন না। এখন কবির একমাত্র বন্ধু কবির নিজেই। কবি আবারও সকলের জন্য মনে মনে প্রার্থনা করলেন, জীবনের সুর অনন্তকালে ধরে বাজুক, মিলিত সকলের ও প্রত্যেকের নিজস্ব জীবন সুন্দর হোক, সবারই একটা করে শুভ বুদ্ধির জীবন থাকুক। ওরা একজন একজন করে কবির দিকে এগিয়ে এলো। প্রথমজন কবিকে সজোরে এক লাথিতে মাটিতে ফেলে দিল। কবি উঠে দাঁড়ালেন, যেমন সবাই ওঠে আর কি। কবির শান্ত চোখে নেই অনুযোগ হাসির ছটা। দ্বিতীয়জন এসে নিপুণ ট্রিগারে বুকের মাঝ বরাবর ফুটো করে দিল। কবি তবু অনুভূতি শূন্যের মতন হেসে উঠলেন হা হা শব্দে। তৃতীয় জনের অব্যর্থ ছোড়া তাঁর কণ্ঠ এফোঁড় ওফোঁড় করে দিল। কবি নিঃসংশয়ে বললেন, আমি বেঁচে থাকবই। মিথ্যে কথা, কবির হৃদয় ভুল বলে। চতুর্থ জনের লাঠির ঘায়ে চৌচুইর হয়ে ফেটে গেল তার কপাল। কবির মনে পড়ল, ছোটবেলায় মা বলতেন, তোমরা দেখো আমার ছেলের রাজ কপাল হবে। পঞ্চম জন কবির জোয়ালে এক লাফে উঠে সবকটা দাঁত উপড়ে ফেলল। একজন নিরীহ মানুষও কত সহজেই অন্যের দাঁত উপড়ে ফেলতে পারে সময়ের ন্যায্য দাবিতে। ষষ্ঠ জন কবির ডান হাতের প্রতিটি আঙুল এক এক করে কেটে নিল যত দ্রুত সম্ভব। কবি শেষবারের মতো মনে করার চেষ্টা করলেন, ওই আঙুলগুলি সেই কবিতাটি উপহার দিয়েছিল, যেটি ষষ্ঠ জনকে বাঁচাতে শিখিয়েছে বহুবার। সপ্তম জন এসে মন খারাপ করে ফিরে গেল। ধুস, শালা, খতম, কিচ্ছু বাকি নেই। খুনের উৎসবে অংশ নিতে না পারার কষ্ট অনেক, আর যায় কোথায়। এবার কবি দুলতে দুলতে পড়তে লাগলেন মাটিতে। জনতার মধ্যে
হই হুল্লোড় পড়ে গেল। চারিদিকে কি এক বিজয়ের উৎসব যেন। ওরা ছুটে এলো কবির রক্ত বন্যায় হোলি খেলতে। সেই দলে নিপট ভদ্রলোকটিও ছিলেন, অর্থাৎ তোমরা যাকে ভদ্রলোক বলে জানো আর কি। কোনো সুখের কি কষ্টের শব্দ কিছুই কবির কানে গেল না। কবির রক্ত, ঘিলু, মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ কাঁদতে শুরু করল, দারুণ শোকে বা তীব্র উল্লাসে। শেষবারের মতো অক্সিজেন স্নানের আগ মুহূর্তে কবির ওষ্ঠযুগল আধবারও নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। মৃত্যুর উৎসব যে কোনো জন্মের উৎসবের চাইতে জাঁকালো। অজ্ঞাত সত্য হলো, কবির শেষ মুহূর্তটি সব কিছুর পরেও গৌরবেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাত, বিক্ষিপ্ত মগজ আর বিদীর্ণ কণ্ঠনালীর দিকে তাকিয়ে তিনি মৃদু হেসে বললেন, আমার হাত, মগজ, কণ্ঠ কেউ আর বাঁধতে পারল না। দুঃখ নেই, যা পেয়েছি তা প্রাপ্যই ছিল। আমি যেমনি আমি আছি, তোমরাও তেমনি তোমরাই আছো। অন্তত মানুষের ব্যাকরণ বহির্ভূত হয়ে না ওঠার জন্য ধন্যবাদ। বছর ঘুরে বছর এলো, লোকের নানান অভাব আর চাহিদা বাড়ল সময়ের প্রয়োজনে। বিস্মৃতি পরায়ণ জনতা কণ্ঠ অপ্রাপ্য অধিকার আদায়ে সোচ্চার হলো। কবিতা চাই, কবিতা চাই, কবি কোথায়, কোথায় কবি? ধরে আনো, বেঁধে আনো, এখুনি, এখুনি চাই। কারো নৈঃশব্দ প্রয়োজন, কারো বা কোলাহল, কারো জীবন প্রয়োজন, কারো বা মৃত্যু, কারো সাহস প্রয়োজন, কারো বা ভয়, কারো হাসি প্রয়োজন, কারো বা কান্না, কারো কি যে প্রয়োজন তা সে নিজেই জানে না। তবে সবারই কয়েক মুঠো কবিতা প্রয়োজন, এই মুহূর্তেই খুব জরুরি। বিনে পয়সার কবিতা, বিনে পয়সার কবিতার দাম ভালো, বাঁচতে যে কবিতা লাগে। কবিকে ডাকো, কবির ঘরের দরজায় ধাক্কা মারো, ঘুম ভাঙাও। এই অবেলায় এত ঘুম কিসের? একজন বেশ্যা অন্তত কাপড় বদলানোর সময়টুকু পায়, কবি তাও পায় না। কবি হয়ে জন্মালে নিয়তি এমনই, ভাঙা মেরুদণ্ড, মৃত ফুসফুস, বন্ধ হৃৎপিণ্ড, জংধরা মগজ, অবিশ্বাসী হৃদয়, ক্ষীণ দৃষ্টি নিয়ে কবি আবারও লিখতে চেষ্টা করেন আপ্রাণ। আঙুলের সাথে কলমের যুদ্ধ চলতেই থাকে। সাদা কাগজ তবু রং বদলায় না। কবি চলে গেলে সাথে কবিতা চলে যায়। হারানোর আগে কেউ বোঝে না। আমরা কখনো কৃতজ্ঞ হতে শিখিনি। আমরা কবিকে হত্যা করি সুযোগ পেলেই। আমরা এখনো স্বার্থপর হতেও শিখিনি। কবির সাথে কবিতা হত্যা করি না বুঝে। তবু পুনশ্চ কবি কিংবা কবিতা জন্মে যায়। ওদের লেখানোর দাবি প্রবল, কবির লেখার তাগিদ প্রবলতর। তাই কবি কফিন ফুঁড়ে জেগে ওঠেন। অতীতের শিক্ষার চাইতে বর্তমানের দীক্ষা বেশি নাড়া দেয়।
আবারও খুন হয়ে যাওয়ার ঘণ্টির দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলেন ধ্যানী স্বপ্নী কবি।